বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যাংক সমন্বয় বিবরণীর তৃতীয় ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। ব্যাংক সমন্বয় বিবরণীর উপর এর আগে আমি আরও দুটি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলি ফলো করেছো। এখন আমি তৃতীয় ক্লাসে উপনীত হয়েছি। এর আগে আমি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করেছি। ব্যাংক সমন্বয় বিবরণীটি কী বা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন করি। আমি আবার একটু রিপিট করতেছি। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত করা হয় যে ব্যাংক জমার উপর ব্যাংক থেকে যে আমরা বিবরণীটা পাই বা যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি বা ব্যাংক বিবরণীতে আমরা যে ব্যালেন্সটা পাই, পাশাপাশি আমরা নগদান বই ব্যাংক কলামে যে ব্যালেন্স পাই, এই ব্যালেন্সের সাথে যদি ব্যাংকের ব্যালেন্সের কোনো গরমিল থাকে, ওই গরমিলগুলা খুঁজে বের করে তার সমন্বয় সাধন করার জন্য যে বিবরণীটা আমরা প্রস্তুত করি, ওটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী তিনভাবে প্রস্তুত করা যায়। প্রথমত হচ্ছে একক জ্যার পদ্ধতি। একক জ্যার পদ্ধতিটা হচ্ছে যে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমার দেওয়া আসছে 5,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে তার সাথে এটা মিলছে না। তখন আমরা কি করব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা শুরু করব এবং যেই ঘটনাগুলা ঘটেছে কিন্তু হয় ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে, অথবা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, এরকম ঘটনাগুলো আমরা খুঁজে বের করে এগুলার আমরা সমন্বয় সাধন করব। সমন্বয় সাধন করা মানে হচ্ছে যে যেটা নগদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাংকে লেখা হয়নি, বা নগদান বইতে বাড়ানো হয়েছে ব্যাংকে বাড়ানো হয়নি, ওটা আমরা নগদান বইতে কমিয়ে দিব। অথবা নগদান বইতে বাড়ানো হয়নি ব্যাংকে বাড়ানো হয়েছে, ওই ক্ষেত্রে ওইটা আমরা নগদান বইতে বাড়াবো। অথবা এমন হতে পারে যে ব্যাংকে কমানো হয়েছে নগদান বইতে কমানো হয়নি, ওই ক্ষেত্রে ওইটা আমরা নগদান বইতে কমাবো। তাহলে এই ক্ষেত্রে যেই গরমিলগুলো আছে, এই গরমিলগুলো আমরা যে একক জ্যার যেটা দেওয়া থাকবে, এই জ্যারের সাথে আমরা যোগ বিয়োগ করে ব্যাংক বিবরণীতে যে জ্যার আছে ওই জ্যারের সাথে আমরা মিলকরণ করব। এইটাকে বলা হয় একক জ্যার পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের জ্যার দেওয়া থাকতে পারে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা আমরা জানি ব্যাংকের ক্রেডিট ব্যালেন্সও হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স হতে পারে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকতে পারে, অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকতে পারে, অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকুক না কেন, নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া থাকলে আমরা মিলকরণ করব ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে, আর ব্যাংক বিবরণীর যদি ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা মিল করব নগদান বইয়ের ব্যালেন্সের সাথে। তারপরে আসি উভয় জ্যার সংশোধন পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের নগদান বইয়েরও ব্যালেন্স দেওয়া থাকবে, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স দেওয়া থাকবে, কিন্তু দুইটা ব্যালেন্স থাকবে ভিন্ন ভিন্ন। যে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স দেখা গেল 5,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে 10,000 টাকা। ওই ক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটা ঘর কাটবো। দুইটা ঘর কেটে আমরা নগদান বইয়ের যেই কাজগুলা করা হয়নি কিন্তু ব্যাংকে করা হয়েছে, ওগুলো আমরা নগদের ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করবো। আবার যেই কাজগুলা নগদান বইতে করা হয়েছে ব্যাংকে করা হয়নি, ওগুলো আমরা ব্যাংক বিবরণীর যে ব্যালেন্স দেওয়া থাকবে ওই ব্যালেন্সের সাথে আমরা যোগ বিয়োগ করবো। তাহলে দেখা যাবে নগদান বইয়েরও আমাদের একটা সংশোধিত ব্যালেন্স বের হবে এবং ব্যাংক বিবরণীর যে ব্যালেন্স দেওয়া আছে ওই ব্যালেন্সেরও একটা সংশোধিত ব্যালেন্স বের হবে। তখন দেখা যাবে যে দুইটা ব্যালেন্স আমাদের মিলে গেছে। এটা হচ্ছে আমাদের উভয় জ্যার সংশোধন পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে নগদান বই সংশোধনী পদ্ধতি। আমরা জানি যে নগদান বই আমরা নিজেরাই করি, আর ব্যাংক বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ করে। যেহেতু নগদান বই আমরা নিজেরা করতেছি, সেহেতু যেই কাজগুলো ব্যাংক করেছে কিন্তু আমাদের নগদান বইতে করা হয়নি, ওই কাজগুলো যদি আমরা নগদান বইতে করে ফেলি, নগদান বইতে করে নগদের ব্যালেন্সটা আমরা সংশোধন করে নিই, তাহলে ওই ক্ষেত্রে নগদের সংশোধিত ব্যালেন্সটা নিয়ে আমরা পরে একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারি, যেখানে শুধুমাত্র ব্যাংকে যে কাজগুলো করা হয়নি ওই কাজগুলো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে উপস্থাপন করব। তাহলে দেখা যাবে যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা অনেক সহজ হয়ে আসবে এবং অনেক ছোট হয়ে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি আমরা মাথায় রাখবো। প্রথমত হচ্ছে একক জ্যার পদ্ধতি।
এই পদ্ধতিতে আমাদের যে কোনো ব্যালেন্স দেওয়া থাকতে পারে, ওই ব্যালেন্স নিয়েই আমাদের নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া থাকলে আমাদের ব্যাংক ব্যালেন্সের সাথে মিলকরণ করতে হবে, আর ব্যাংকের ব্যালেন্স দেওয়া থাকলে নগদের ব্যালেন্সের সাথে মিলকরণ করতে হবে। আর উভয় যে সংশোধন পদ্ধতিতে কি বললাম যে আমাদের নগদের ব্যালেন্সও দেওয়া থাকবে, ব্যাংকের ব্যালেন্সও দেওয়া থাকবে, কিন্তু নগদান বই অনুযায়ী যে ব্যাংকের ব্যালেন্স দেওয়া থাকবে ওইটা ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যালেন্স তার সাথে মিল থাকবে না। তখন আমাদের কি করতে হবে, নগদের ব্যালেন্সটাকেও সংশোধন করতে হবে। যেই কাজগুলো ব্যাংকে করা হয়েছে নগদান বইতে করা হয়নি, ওই কাজগুলো আমরা নগদান বইতে সংশোধন করব, যোগ বিয়োগ করব। আর যেই কাজগুলো নগদান বইতে করা হয়েছে ব্যাংকে করা হয়নি, ওই কাজগুলো আমরা ব্যাংকের ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর আমাদের একটা সংশোধিত ব্যালেন্স আসবে, দেখা যাবে ওই ব্যালেন্সটা নগদের ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলে গেছে। আর নগদান বই সংশোধন পদ্ধতিটা বললাম যে আগে আমরা নগদান বইতে যে জিনিসগুলো করা হয়নি ওগুলো আমরা নগদান বইতে লিপিবদ্ধ করে নগদান বইয়ের ব্যালেন্সটা আগে আমরা ঠিক করে নিব, এরপর আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী করব। তখন দেখা যাবে যে ব্যাংকে করা হয়েছে নগদান বইতে করা হয়নি এমন কোনো আইটেম আর নাই। শুধুমাত্র পাওয়া যাবে কি যে নগদান বইতে করা হয়েছে কিন্তু ব্যাংকে করা হয়নি এমন কয়েকটা আইটেম থাকবে, ওই কয়েকটা আইটেম নিয়ে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করব। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা একক জ্ঞান পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করি তাহলে ওই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স কী দেওয়া থাকতে পারে। আমি বললাম একক জ্ঞান পদ্ধতিতে আমাদের ব্যালেন্স দেওয়া থাকতে পারে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, থাকতে পারে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, থাকতে পারে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, থাকতে পারে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকলে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকলে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া থাকলে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দেওয়া থাকলে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। এতগুলা জিনিস মনে রাখা দুঃসাধ্য ব্যাপার। তো কীভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এই একটা টেকনিক তোমাদেরকে এখন আমি শেখানোর চেষ্টা করব। তোমরা যদি টেকনিকটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী একেবারে ইজি হয়ে যাবে এবং শুধুমাত্র একটা আইটেম মনে রাখলেই তোমরা বাকি সবগুলো পারবে। একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু দেখো আমি কি লিখতেছি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। আমরা সাধারণত জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত মানে হচ্ছে নগদান বইয়ে আমরা যে ব্যাংকের কলামটা করেছি ওই ব্যাংকের কলামে আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে ওই ব্যালেন্সটা প্রকাশ পাচ্ছে। নগদান বই অনুযায়ী ব্যাংকে কত টাকা জমা আছে ওই ব্যালেন্সটা এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকলে যে বোঝা যাবে যে আমাদের কত টাকা ব্যাংকে জমা আছে। আবার আমরা এটাও জানি যে ব্যাংকে আমাদের ক্রেডিট ব্যালেন্স হতে পারে। ক্রেডিট ব্যালেন্স দ্যাট মিনস জমাতিরিক্ত, যে আমার তো ব্যাংকে জমা নাই, উল্টা আমি ব্যাংক থেকে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত আমি উত্তোলন করে রেখেছি। তাহলে ওই ক্ষেত্রে ওই ব্যালেন্সও আমার শেষের দিন বছরের শেষের দিন দেওয়া থাকতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে কোনগুলো যোগ করবো কোনগুলো বিয়োগ করবো এইটা আগে আমি মনে করি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত যদি দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা জানি যে ব্যাংক বৃদ্ধি করেছে, নগদান বইতে বৃদ্ধি করা হয়নি, তাহলে ওই ক্ষেত্রে আমরা এটা যোগ করব। কারণ নগদান বইতে বৃদ্ধি করা হয়নি, এখন বৃদ্ধি করতে হবে, যোগ করতে হবে। আবার ব্যাংক হ্রাস করেছে, ব্যাংক কমাইছে, কিন্তু নগদান বইতে কমানো হয়নি, তাহলে নগদান বইয়ের ব্যালেন্সটা ব্যাংকের সাথে মিলাইতে হলে কী করতে হবে, নগদান বইয়ের ব্যালেন্সটাও কমাতে হবে। তাহলে এটা কী করবো, বিয়োগ করবো। আবার এমন কিছু আইটেম হতে পারে যে আমি নগদান বইতে বৃদ্ধি করেছি কিন্তু ব্যাংকে বৃদ্ধি করা হয়নি, তাহলে ওই ক্ষেত্রে কী করতে হবে, আমি তো শুরু করছি নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে, তাহলে তখন ব্যাংকের ব্যালেন্সটা বৃদ্ধি করতে পারবো না, তখন আমাদের নগদান বইয়ের ব্যালেন্সটাই কমাতে হবে। আবার যদি এমন হয় কোনো কারণে নগদান বইতে আমি কমিয়েছি কিন্তু ব্যাংকে কমাইনি, ওই ক্ষেত্রে আমি কী করবো, ব্যাংকে গিয়ে তো কমাতে পারবো না, কারণ আমার ব্যালেন্স আছে নগদান বইয়ের ব্যালেন্স, তখন আমি নগদান বইয়ের ব্যালেন্সটা বৃদ্ধি করে দেব।
তাহলে এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে কোনটা যোগ হয় আর কোনটা বিয়োগ হয়, এটা আমরা আমাদের মাথায় ধারণ করব। যে ব্যাংক বৃদ্ধি করেছে আমরা বৃদ্ধি করব, ব্যাংক হ্রাস করেছে আমরা হ্রাস করব, অথবা আমরা হ্রাস করেছি ব্যাংক হ্রাস করেনি তাহলে আমরা বৃদ্ধি করে দিই, আবার আমরা বৃদ্ধি করেছি ব্যাংক বৃদ্ধি করেনি আমরা হ্রাস করে দিই। তাহলে এই ক্ষেত্রে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমরা কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে যদি ওইটা আমরা বুঝতে পারি, এরপরে যেই ব্যালেন্সই থাকুক না কেন ওগুলো আর আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে না। জাস্ট শুধু আমরা এতটুকু মনে রাখবো যে আমরা যদি মনে করি নগদান বই ধরি প্লাস ব্যাংক জমার উদ্বৃত্ত ধরি প্লাস, তাহলে এক্ষেত্রে যে জিনিসগুলো প্লাস হবে নগদান বই অনুযায়ী নগদান বই বলছি কি আমি প্লাস, আর ব্যাংক জমার উদ্বৃত্ত যদি প্লাস হয় ব্যাংক জমাতিরিক্ত কি হবে মাইনাস, ব্যাংক জমার উদ্বৃত্তের বিপরীত হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এখন আমরা বলতে পারি যে প্লাসে প্লাসে যেহেতু প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে দাঁড়াচ্ছে নগদান বই অনুযায়ী যেগুলো আমরা যোগ করেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যদি ব্যালেন্স দেওয়া থাকে তাহলে যা যোগ হয়েছিল তা এখানে বিয়োগ হবে, তাহলে ঠিক বিপরীতভাবে যা বিয়োগ হয়েছিল তা এখানে যোগ হবে। তাহলে আমরা কি একটা ব্যালেন্স যদি আমরা মনে রাখতে পারি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে কোনটা যোগ হবে এবং কোনটা বিয়োগ হবে, এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এখন আমার ব্যালেন্স যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তও দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। কীভাবে করব, জাস্ট তখন যেটা যোগ হয়েছিল এখন এটাকে বিয়োগ করে দিব, তখন যেটা বিয়োগ হয়েছিল এখন এটাকে যোগ করে দিব। এরপরে আসি নগদান বইয়ের পাশাপাশি আমাদের থাকতে পারে ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নগদান বই যদি আমরা ধরি প্লাস ব্যাংক বিবরণী হলো মাইনাস, আর ব্যাংক জমার উদ্বৃত্ত কি বলছিলাম প্লাস, তাহলে এক্ষেত্রে মাইনাসের প্লাসে কি হচ্ছে মাইনাস। তাহলে এক্ষেত্রে আবার আমি বলতে পারি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমরা যা যোগ করতাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে তার উল্টোটা করবো, যা যোগ করতাম তা বিয়োগ করবো, যা বিয়োগ করতাম তা যোগ করবো। তাহলে আমাদের বেস কি, বেস হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে যেটা আমরা যোগ করতাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত থাকলে ওইটা উল্টা কাজ করবো। আরেকটা ব্যালেন্স আমাদের থাকতে পারে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা থাকে। তাহলে ব্যাংক বিবরণী কি বলছি কি নগদান বই যেহেতু প্লাস ব্যাংক বিবরণী মাইনাস, ব্যাংক জমা উদ্বৃত্ত যেহেতু প্লাস ব্যাংক জমাতিরিক্ত মাইনাস। তাহলে আমরা খুব সহজে জানি মাইনাস মাইনাস কি হয় প্লাস, মাইনাস মাইনাস কি হয় প্লাস। তাহলে কি দাঁড়াচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমরা যেই কাজগুলো করেছি যেটা যোগ করেছি বা যেটা বিয়োগ করেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকলে ওই একই কাজ করব। তাহলে আমরা এই ডিসিশনে মনে করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত একই কাজ। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে যা আমরা যোগ করতাম বা বিয়োগ করতাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকলে একই কাজ করব। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে এরা দুটা আবার একই কাজ। তার মানে এই দুটা থাকলে এইটার বিপরীত কাজ করব। ওই ক্ষেত্রে যেটা যোগ করতাম ওইটা বিয়োগ করবো, আর এই ক্ষেত্রে যেটা বিয়োগ করতাম ওইটা যোগ করবো। তাহলে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা জাস্ট কি করবো এই যে মাঝখানের দুটা হবে বিপরীত কাজ আর উপরেরটা এবং নিচেরটা হবে সেম কাজ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা মনে রাখতে পারি তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি হবে আমরা চারটাই করতে পারবো। এখানে আরেকটু যদি বলে রাখি ব্যাংক জমার উদ্বৃত্ত যখন নগদান বই ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকে তখন এটাকে অনেক সময় ডেবিট ব্যালেন্স বলা থাকে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত থাকলে কি বলা থাকবে ক্রেডিট ব্যালেন্স। কিন্তু তোমরা লক্ষ্য করবা ব্যাংক
বিবরণীতে যখন বলা থাকবে ব্যাংক জমার উদ্বৃত্ত, ওইটা হচ্ছে ব্যাংকের জন্য ক্রেডিট ব্যালেন্স। এটা আমরা স্টুডেন্টরা অনেক সময় তোমরা ভুল করে থাকো যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত না বলে বলা ছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট ব্যালেন্সের কথা। ক্রেডিট ব্যালেন্স মানে তোমরা ধরে নাও ব্যাংক জমাতিরিক্ত, আসলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। আর ব্যাংক বিবরণী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ব্যাংকের জন্য ডেবিট ব্যালেন্স। এখন এটা কেন? এটা হচ্ছে এই জন্য, নগদান বইটা হচ্ছে আমাদের নিজেদের বই। আমি নিজে যদি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে আমার এটা সম্পদ, কিন্তু ব্যাংক মনে করে আমি যদি টাকা জমা রাখি ব্যাংকে তাহলে ব্যাংকের কাছে এটা দায়। এই জন্য ব্যাংকে যদি টাকা আমার জমা থাকে তাহলে ব্যাংক ধরে নেয় এটা ক্রেডিট ব্যালেন্স। আর যদি ব্যাংকে টাকা জমা না থাকে তাহলে ওই ক্ষেত্রে আমার যদি জমাতিরিক্ত থাকে তাহলে আমি নগদান বই অনুযায়ী বলবো ক্রেডিট ব্যালেন্স। আর ব্যাংক বলবে, ব্যাংক তখন আমার কাছে টাকা পায়, এই জন্য ব্যাংকের কাছে এটা ডেবিট ব্যালেন্স। তাহলে খেয়াল রাখবা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকলে আমরা যে জিনিসগুলো যোগ বা বিয়োগ করতাম, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকলে ওই একই কাজ করব। আর যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকে বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে আমরা যেটা যোগ করতাম ওটা বিয়োগ করব, যেটা বিয়োগ করতাম ওইটা যোগ করব। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এই আইটেমগুলো নিয়ে আরও একটু ডিটেলস আলোচনা করব যে কোন আইটেমগুলো যোগ হয়, কোন আইটেমগুলো বিয়োগ হয়। তবে এই যে 4টা আইটেমের কথা বলছিলাম যে ব্যাংক বৃদ্ধি করলে আমাদের বৃদ্ধি করতে হবে, ব্যাংক কমাইলে আমাদের কমাইতে হবে, অথবা আমরা বাড়াইছি ব্যাংক বাড়ায় নাই তাহলে আমাদের কমাইতে হবে, আবার আমরা কমাইছি ব্যাংক কমায় নাই আমাদের বাড়াইতে হবে। এই 4টা আইটেমের বাইরে ব্যাংক সমন্বয়ের বিবরণী আর কোনো আইটেম নাই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।